হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সোমস ক্লাসরুম। আমি তোমাদের জিৎ স্যার। আজকে ক্লাস 10-এর আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে ইতিহাসের যে চতুর্থ অধ্যায় রয়েছে, অর্থাৎ যেটা তোমাদের সেকেন্ড সেমিস্টারের প্রথম পরীক্ষা বা সেকেন্ড সেমিস্টারের যে পরীক্ষা হতে চলেছে তার প্রথম অধ্যায় রয়েছে, অর্থাৎ সংঘবদ্ধতার গোড়ার কথা, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এইটা নিয়ে আলোচনা করব। ইতিমধ্যেই আমরা কিন্তু এই চ্যাপ্টারে প্রথম পর্বের আলোচনা এবং দ্বিতীয় পর্বের আলোচনা সেরে ফেলেছি। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে তৃতীয় এবং অন্তিম পর্বের আলোচনা, যেখানে আজকে আমাদের মূল টপিকটা সেটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ। এই পার্টটা নিয়ে বিশেষত আলোচনা করব। ইতিমধ্যে কিন্তু আমরা প্রথম পর্বে 1857-এর মহাবিদ্রোহ, মহারানীর ঘোষণাপত্র, দ্বিতীয় পর্বে আমরা করেছি বিভিন্ন সভা সমিতির যুগ, এবং তৃতীয় পর্বের আলোচনায় আমরা করব লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ, এই চ্যাপ্টারটা নিয়ে। তো সবার আগে বলবো ভিডিওটা সম্পূর্ণটা দেখো, কারণ ইতিমধ্যে আগের ভিডিওগুলো কিন্তু তোমরা যথেষ্ট পছন্দ করেছো এবং এবারে ভিডিওটা কিন্তু আরো বেশি আকর্ষণীয় হতে চলেছে। তার কারণ শুধুমাত্র কিন্তু আমি তোমাদের চ্যাপ্টারটাই বোঝাবো না, তার সঙ্গে শেষে গিয়ে কিন্তু এই চ্যাপ্টার থেকে তোমরা কোন কোন 4 নম্বর এবং 8 নম্বরে বড় প্রশ্নগুলো পড়ে তৈরি করবে সেটাও কিন্তু জানাবো, যেটা তোমাদের এই পরীক্ষা অর্থাৎ সেকেন্ড সেমেটিভ পরীক্ষার পাশাপাশি টেস্ট পরীক্ষার জন্য কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে সবার আগে ভিডিওটা সম্পূর্ণটা দেখো, একটা জায়গাও কিন্তু স্কিপ করা চলবে না, কারণ স্কিপ করলে কিন্তু ওই জায়গাটা আলোচনা থেকে তোমরা বঞ্চিত হয়ে যাবে। তাহলে চলো আলোচনাটা শুরু করা যাক। তো সবার প্রথমে আমি যেটা তোমাদের জন্য এখানে লিখে রেখেছি সেটা হচ্ছে লেখায় রেখায় জাতীয়তাবোধের বিকাশ। তোমাদের নির্বাচিত কয়েকটা শাখা পড়তে হবে, তার আগে এই জায়গাটা কি বা কেন পড়তে হচ্ছে সেটা একটু জেনে নেওয়া যাক। তো সংঘবদ্ধতার গোড়ার কথা, এই যে চ্যাপ্টারটা আমরা প্রথম থেকে পড়ে আসছি যে মানুষ কিভাবে ইংরেজ শক্তি বা ব্রিটিশ সরকারের বিরুদ্ধে সংঘবদ্ধ বা এক হয়ে একজোট হয়ে তার বিরুদ্ধে বিরোধিতা করার একটা প্রস্তুতি পর্ব সেটা দেখতে পাচ্ছি, যেখানে আমরা বিভিন্ন সভা সমিতি গঠন দেখলাম, আমরা 1857-এর মহাবিদ্রোহ দেখলাম প্রথম গণ অভ্যুত্থান হিসেবে, সংঘবদ্ধতার প্রথম নিদর্শন হিসেবে দেখলাম, আমরা বিভিন্ন সভা সমিতির কথা পড়লাম, বঙ্গভাষা প্রকাশিকা সভা পড়লাম, জমিদার সভা, ভারত সভা, হিন্দু মেলা, বিভিন্ন সভা সমিতির পাশাপাশি এবার আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে লেখায় এবং রেখায়। দুটো বিষয় কিন্তু একটু আলাদা মাথায় রাখবে, লেখায় এবং রেখায়। লেখার ক্ষেত্রে আমরা যে কোনো প্রকার সাহিত্য রচনাকে বুঝবো, এবং রেখা বলতে আমরা এখানে চিত্র শিল্পকে বুঝতে থাকবো। তাহলে রেখায় বলতে আমরা এখানে কোন জায়গাটাকে বুঝবো, একটু মাথায় রাখতে হবে সেই জায়গাটা, চিত্র শিল্পকে বুঝবো, ঠিক আছে। আর লেখা বলতে আমরা এখানে সাহিত্য রচনাকে বুঝবো। তাহলে সহজেই বোঝা যাচ্ছে যে কোন কোন সাহিত্য রচনা এবং কোন কোন চিত্রশিল্প ভারতের সংঘবদ্ধতা বা ভারতীয়দের সংঘবদ্ধ করতে সাহায্য করেছিল, তার কথাই কিন্তু আমাদের এই অংশে পড়তে হচ্ছে। যে সমস্ত সাহিত্য বা যে সমস্ত শিল্পকলা, চিত্র ইত্যাদি ভারতের মানুষকে সংঘবদ্ধ করে ঐক্যবদ্ধ করেছিল ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, বলা যেতে পারে আঘাত হানার, ব্রিটিশ সরকারের শাসনের বিরুদ্ধে আঘাত হানার প্রস্তুতি পর্বকে শানিত করেছিল, তাই কিন্তু আজকে জানবো। দেখো কি বলছে বিষয়টা এখানে। 1858 সালের ভারত শাসন আইনের মাধ্যমে যখন 1857 সালে মহাবিদ্রোহ হলো, তার পরবর্তীকালে আমরা দেখলাম কি মহাবিদ্রোহের পর 1858 সালে ভারত শাসন আইন পাশ হলো, যেখানে কিনা বলা হলো যে ভারতে আর ইস্ট ইন্ডিয়া কোম্পানি কিন্তু রাজত্ব করতে পারবে না, সরাসরি ব্রিটিশ সরকার এখন ভারতে এসে রাজত্ব কায়েম করবে। তো সেই ভারত শাসন আইন যখন 1858 সালে এই আইনটি পাশ হয়েছিল, তখন সারা দেশে অভিন্ন ব্রিটিশ আইন চালু হয়। অভিন্ন মানে কি কোনো জায়গায় ভিন্ন না, সব জায়গায় একই প্রকার ব্রিটিশ আইন চালু হতে দেখা যায়। ফলে ভারতীয়দের মধ্যে একটা ঐক্যবদ্ধতা বা ঐক্য গড়ে ওঠার একটা সুযোগ আসে, যা যা ভারতীয় জাতীয়তাবাদের ভিত্তিভূমি রচনা করে। মানে কি, যখন এই যে 1858 সালের ভারত শাসন আইন পাবলিশ হলো বা বলা যেতে পারে বলবৎ হলো, তখন ভারতীয়দের মধ্যে একটা নবজাগরণের সূচনা হলো। যখন মানুষ ব্রিটিশ সরকারের যে বিভিন্ন সমূহ অত্যাচারগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পেতে শুরু করলো, এবং তার ফলে মানুষ ঐক্যবদ্ধ হতে শুরু করলো। কিসের তার মধ্যে বলা যেতে পারে উদ্রেক হচ্ছে ভারতীয়দের মধ্যে, তখন জাতীয়তাবাদের উদ্রেক হতে দেখা যাচ্ছে। মানুষের ন্যাশনালিজমের একটা বলা যেতে পারে মানুষ ন্যাশনালিজমের প্রতি উদ্বুদ্ধ হচ্ছে। এই জিনিসগুলো মানুষকে খুব নাড়া দিতে শুরু করলো, যে ব্রিটিশ সরকারের যে বলা যায় দমনমূলক পীড়নমূলক কার্যাবলী সেগুলো মানুষকে ভাবাতে থাকলো, এবং মানুষ তার সঙ্গে ভাবতে শুরু করলো যে ব্রিটিশ সরকার কিন্তু আদতেও তাদের জন্য কোনো প্রকার বলা যেতে পারে সুবিধার কাজ করছে না।
ভারতীয়দের কথা ভেবে কোনো কাজ করছে না। তাই তখন ভারতীয়দের মধ্যে এক জাতীয়তা বোধের সঞ্চার হলো, যা ভিত্তিভূমি রচনা করলো। 19 শতকে বাংলাদেশে আধুনিক পাশ্চাত্য শিক্ষার প্রসার ঘটলো। ধীরে ধীরে যখন আমরা 19 শতকের দিকে এগোচ্ছি, তখন আমরা আগের চ্যাপ্টারগুলোয় পড়েছি যেখানে কিভাবে ছাপাখানার বিকাশ হলো, ভারতের মানুষদের মধ্যে শিক্ষার বিকাশ ঘটালো ইংরেজ সরকার। কিন্তু শিক্ষার বিকাশ ঘটানো মানেই কিন্তু ভারতীয়দের শিক্ষিত করা মানেই কিন্তু তারা ভুল এবং ঠিকটাকে বিচার করতে শিখলো। যার ফলে এই যে ইংরেজ সরকারের অন্যায় অবিচার, 19 শতকের সেই শিক্ষার যে একটা রেশ বয়ে গেল ভারতীয়দের ওপর থেকে, ভারতীয়দের কিন্তু তখন এই শিক্ষা ব্যবস্থার একটা রেশ মানুষকে জাগরুক করতে শেখালো। মানুষ বুঝতে শিখলো শিক্ষার আলোয় আলোকিত হয়ে যে এই ইংরেজ সরকার কিন্তু আদতেও তাদের ভালোর জন্য কোনো কাজ করছে না, সবটাই কিন্তু তাদের উদ্দেশ্য হচ্ছে দমন এবং পীড়ন। তাই এই যে যখন একটা পাশ্চাত্য শিক্ষা, মানুষ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হচ্ছে, অর্থাৎ কি ইংরেজ সরকারের যে নানাবিধ কার্যকলাপ সেটাকে বুঝতে শিখছে, তাদের ভাষা শিক্ষা গ্রহণ করছে, পাশ্চাত্য শিক্ষায় সাধারণ ভারতীয় জনগণ শিক্ষিত হচ্ছে, তখন এক প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব ঘটে ভারতে, যারা এইসব বিষয়গুলো চিন্তা করতে শুরু করে যে আদতেও কি ভারতীয়দের জন্য কাজ করছে ইংরেজ সরকার, ভারতের ভালোর জন্য কি তারা কোনো কথা ভাবছে। এই জায়গাগুলো কিন্তু তখন এই ভারতীয়দের, যারা নবশিক্ষিত পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত এক দল সৃষ্টি হলো যখন ভারতের বুকে, তখন তারা কিন্তু এগুলো ভাবনা চিন্তা করতে থাকলো যে আদৌ কি ব্রিটিশ সরকার তাদের জন্য কোনো কাজ করছে। যখন তারা ভাবতে লাগলো, তখন আমাদের এখানে সৃষ্টি হলো এক প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত সমাজ, যারা পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত হলো। এই শ্রেণী ভারতে ব্রিটিশ বিরোধী জাতীয়তাবোধের চেতনার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দেখো, কেউ যদি শিক্ষিত হয় তাহলে তার প্রশ্ন করার ক্ষমতা বাড়ে। যখন ভারতীয়রা অশিক্ষিত ছিল, তখন কিন্তু ইংরেজ সরকারের যে দমন পীড়নমূলক যে নীতিগুলো ছিল, সেগুলো তারা প্রশ্ন করতে পারতো না, কারণ তারা সঠিকভাবে কি প্রশ্ন করবে বা কি ভিত্তিতে প্রশ্ন করবে তারা সেগুলো জানতো না। কিন্তু যখন পাশ্চাত্য শিক্ষায়, উন্নত শিক্ষা ব্যবস্থায় আধুনিক মানুষ তৈরি হচ্ছে, তখন কিন্তু ভারতীয়দের মধ্যে এই প্রশ্ন করার প্রবণতা দেখা যাচ্ছে, তারা নতুন করে ভাবতে শুরু করছে। তাই এই যে যারা প্রগতিশীল শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ভারতে একটা উদ্ভব হলো, তারাই কিন্তু পরবর্তীকালে প্রশ্ন করতে শিখলো এবং এই জাতীয়তাবোধের প্রসারে একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ধরো তুমি যদি অশিক্ষিত হও, আমি কথার কথা বলছি, তোমার মধ্যে যদি শিক্ষার আলো না থাকে, তাহলে তুমি সঠিক এবং ভুলটাকে কি করে বিচার করবে? যুক্তি দিয়ে তো তোমাকে সঠিকটাকে বিচার করতে হবে, যুক্তি দিয়ে ভুলটাকেও বিচার করতে হবে। ভারতীয়দের মধ্যে কিন্তু এই যুক্তি প্রবণতাটা প্রথমে ছিল না। যত মানুষ উচ্চশিক্ষায় শিক্ষিত হচ্ছে, তত কিন্তু মানুষের মধ্যে এই জাতীয়তাবোধের প্রসার কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এরাই কিন্তু পরবর্তীকালে এই জাতীয়তাবোধের চেতনার প্রসারে এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। তাদের মধ্যে কারা কারা রয়েছেন আমরা সবার প্রথমে পাচ্ছি মধুসূদন দত্ত, রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, স্বামী বিবেকানন্দ, অবনীন্দ্রনাথ ঠাকুর, গগনেন্দ্রনাথ ঠাকুর প্রমুখ যারা ব্যক্তিত্ব ছিলেন, যারা এইরকম ধরনের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন, সমাজের নবজাগরণের অগ্রদূত হিসেবে চিহ্নিত হচ্ছেন, সমাজকে নতুন দিক দেখানোর চেষ্টা করছেন, তারা কিন্তু এই সময় বিভিন্নভাবে ভারতের জনগণকে ঐক্যবদ্ধ করে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে তোলার কথা মাথায় এনেছিলেন। তাদের বিভিন্ন লেখা এবং রেখা, তাদের লেখা মানে কি, তাদের সৃষ্ট বিভিন্ন সাহিত্যের মধ্যে আমরা তখন জাতীয়তাবোধের ছাপ দেখতে পাচ্ছি। তাদের রেখায়, বিভিন্ন চিত্রশিল্পে, তাদের তৈরি করা শিল্পকলার মধ্যে আমরা জাতীয়তাবোধের ছাপ দেখতে পাচ্ছি। তাই বলা হচ্ছে প্রমুখরা লেখায় এবং রেখায় জাতীয়তাবোধের ভাবনা প্রকাশ পেয়েছে। তাহলে দেখো, চ্যাপ্টারটার যে মূল জিস্ট, সংঘবদ্ধতা অর্থাৎ একত্রিত হওয়া, কেউ করছে সভা সমিতি গঠন করে, কেউ করছে তাদের লেখার মাধ্যমে, কেউ করছে তাদের চিত্রকলা শিল্পের মাধ্যমে, কিন্তু সকলেই কিন্তু মানুষকে এক জায়গায় আনার চেষ্টা করছে। কারণ বিচ্ছিন্নভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকলে কোনো আন্দোলনই কিন্তু ফলপ্রসূ হয় না, কোনো আন্দোলন তার সফলতা পায় না। আমরা যতক্ষণ না এক জায়গায় হচ্ছি, একজোট হচ্ছি, ততক্ষণ কিন্তু কোনো আন্দোলনকে আমরা সেই মাত্রায় নিয়ে যেতে পারবো না। তাই সবার আগে প্রয়োজন ছিল মানুষকে ঐক্যবদ্ধ করা, সংঘবদ্ধ করা। সেটাই কিন্তু ভারতীয় এই যে শিক্ষিত সমাজ তারা কিন্তু করছিল, যেখানে কয়েকজন, আমরা আগের পর্বে দেখেছি, কয়েকজন বুদ্ধিজীবী শ্রেণী তারা কি করছে, সভা সমিতি গঠন করে এই সমস্ত আলোচনা, ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের বিকাশ ঘটানোর চেষ্টা করছে। আজকে আমরা যাদের কথা পড়বো তারা মূলত কি করছে, তাদের সাহিত্য সমালোচনামূলক গ্রন্থ, সাহিত্য গ্রন্থ এবং রেখায় অর্থাৎ কি বিভিন্ন তাদের শিল্পকলার মধ্যে দিয়ে ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের জাগরণ করার চেষ্টা করছে।
তাহলে নির্বাচিত কয়েকটা যে শাখা আমাদের পড়তে হবে, এখানে তো আমরা অনেকের কথা পাচ্ছি, মধুসূদন দত্ত, রঙ্গলাল, দীনবন্ধু মিত্র, ঠিক আছে, এতজনের কথা পাচ্ছি, কিন্তু আমাদের নির্দিষ্ট কয়েকজনের কথা পড়তে হবে। যেখানে আমরা প্রথমে এই তিনজন যারা রয়েছে বা তিনটে নীলকালিতে যে লেখাটা দেখতে পাচ্ছ, এগুলো হচ্ছে আমরা সাহিত্য ক্ষেত্রে পাবো, অর্থাৎ লেখায় সাহিত্য ক্ষেত্রে আমরা এই তিনটে পাবো। এক নম্বর হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস, দ্বিতীয় হচ্ছে স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, এবং তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস। এই তিনটে আমরা সাহিত্য শাখার মধ্যে পাবো, যেখানে আমরা এই তিনটে উপন্যাস, প্রবন্ধ গ্রন্থ, এগুলোর মধ্যে আমরা কি পাচ্ছি না, ভারতীয়দের জাতীয়তা বোধে জাগ্রত করার বীজ মন্ত্রগুলো খুঁজে পাচ্ছি এর মধ্যে। এবং রেখা অর্থাৎ চিত্রশিল্পের মধ্যে আমরা যে দুটো নির্বাচিত শাখা পাচ্ছি, একটা হচ্ছে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা, আর একটা হচ্ছে গগনেন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন ধরনের ব্যঙ্গচিত্র। এইগুলো আমরা পাচ্ছি রেখায়, ঠিক আছে, অর্থাৎ কি যেটা আমি বললাম বিভিন্ন শিল্পকলার মধ্যে আমরা এই জায়গাগুলো পাচ্ছি। তাহলে এই পাঁচটা জিনিস আমাদের কিন্তু জানতে হবে, ডিটেল তথ্য জানতে হবে, এবং কিভাবে এগুলো জাতীয়তা বোধে সাধারণ মানুষকে তখন উদ্দীপিত করেছিল তার ঘটনাটাও কিন্তু জানতে হবে। আমরা আজকে প্রত্যেকটা নিয়ে আলোচনা করব, কিন্তু তার আগে বলে দিই প্রত্যেকটা আলোচনা কিন্তু তোমাদের একেবারে মাথায় গেঁথে দেওয়ার জন্য পয়েন্ট ভিত্তিক আলোচনা আমি করেছি। খুব মানে বলা যেতে পারে গল্পের মতো করে শুধু গড়ে বাঁধা ভাবে পড়িয়ে যাচ্ছি এমনটা কিন্তু নয়। সবার আগে বলবো এখনই কিন্তু এটা জানার পর খাতাটা সামনে নিয়ে নেবে, এবং খাতার মধ্যে পেন দিয়ে কিন্তু আমি যে পয়েন্টগুলো নোট ডাউন করতে বলবো সেগুলো কিন্তু তোমাদের শর্টের জন্য খুব খুব গুরুত্বপূর্ণ, সেগুলো কিন্তু লিখে নেবে। চলো, প্রথম আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ উপন্যাস। এই আনন্দমঠ উপন্যাস তৎকালীন সময় কিভাবে ভারতীয়দের মধ্যে দেশাত্মবোধ বা বলা যেতে পারে নবজাগরণ বা বলা যেতে জাতীয়তা বোধ সঞ্চার করেছিল, এটা কিন্তু তোমাকে টেক্সট বই পড়ে মূল গল্পটাকে জেনে নিতে হবে। কিন্তু তোমাদের শর্ট কোশ্চেনের জন্য যে জায়গাগুলো গুরুত্বপূর্ণ সেগুলো আমি দেখো পয়েন্ট ভিত্তিক আলোচনা আকারে তুলে ধরেছি। যার প্রথম তোমাকে জানতে হবে, অবশ্যই খাতায় লিখবে, সেটা হচ্ছে বঙ্কিমচন্দ্র বাংলা ভাষার প্রথম সার্থক উপন্যাস রচয়িতা। তার দুর্গেশ নন্দিনী হচ্ছে সর্বপ্রথম বাংলা সার্থক উপন্যাস, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে, এটা লিখে নিতে পারো। দুর্গেশ নন্দিনী বাংলার প্রথম সার্থক উপন্যাস, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখা। এর আগে ভালো বাংলায় উপন্যাস রচনা কেউ করতে পারেনি। বঙ্কিমচন্দ্র সর্বপ্রথম তার দুর্গেশ নন্দিনী উপন্যাসের মাধ্যমে বাংলা সাহিত্যে সার্থক উপন্যাসের ধারা নিয়ে আসলেন। পরবর্তীতে এটা জানতে হবে, আনন্দমঠ উপন্যাসটি 1881 থেকে 82 সাল পর্যন্ত ধারাবাহিকভাবে কোন পত্রিকায় না বঙ্গদর্শন, বঙ্কিমচন্দ্রের প্রকাশিত নিজস্ব পত্রিকায় প্রকাশিত হয়েছিল। ধারাবাহিকভাবে পরপর একেবারে সিরিজ বাই সিরিজ এই আনন্দমঠ উপন্যাসটি কোন পত্রিকায় না বঙ্গদর্শন পত্রিকায়, বঙ্কিমচন্দ্রের প্রতিষ্ঠিত নিজ পত্রিকা যেটা নিজে সম্পাদনা করতেন, সেই বঙ্কিমচন্দ্র এই বঙ্গদর্শন পত্রিকা আনন্দমঠ উপন্যাসটি 1881 থেকে 82 সালের মধ্যে ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছিল। 3 নম্বর যে পয়েন্টটা জানতে হবে সেটা হচ্ছে কাকে উৎসর্গ করেছিলেন। এটা খুব টেস্ট পেপারে তোমরা যখন টেস্টের পর টেস্ট পেপার সলভ করবে, বা তোমাদের অনেকের কাছেই কিন্তু এখন প্রশ্নবিচিত্রা বা প্রশ্ন সংকলন যে গ্রন্থগুলো রয়েছে সেগুলো রয়েছে, সেখানে বহুবার এখানে পেয়ে থাকবে তোমরা যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তার আনন্দমঠ উপন্যাসটি কাকে উৎসর্গ করেছিলেন। এটা তোমাকে জানতে হবে যে প্রয়াত বন্ধু দীনবন্ধু মিত্রকে, তার একান্ত প্রিয় বন্ধু দীনবন্ধু মিত্রের আমরা নীলদর্পণ নাটক পাচ্ছি, সেই দীনবন্ধু মিত্রকে এই উপন্যাসটি তিনি উৎসর্গ করেছিলেন। এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, জানতে হবে তোমাকে। চতুর্থ, এই উপন্যাসের ইংরেজি নাম, এটাও কিন্তু খুব দেয় যে আনন্দমঠ উপন্যাসের ইংরেজি নাম কি, বা ইংরেজি নামটা দিয়ে বলে এটি কোন উপন্যাসের ইংরেজি নাম। মাথায় রাখতে হবে এই উপন্যাসের ইংরেজি নাম হচ্ছে দ্য অ্যাবে অফ ব্লিস, খুব ইম্পর্টেন্ট, দ্য অ্যাবে অফ ব্লিস, এটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসের ইংরেজি নাম। 5 নম্বর যে পয়েন্টটা আমি রেখেছি সেটা হচ্ছে 18 শতকের বাংলার 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ, খুব ইম্পর্টেন্ট একটা ভাইটাল ফ্যাক্ট। আনন্দমঠ উপন্যাস কোন ঘটনাকে কেন্দ্র করে বা কোন ঘটনাকে অবলম্বন করে লেখা হয়েছিল, মাথায় রাখতে হবে 18 শতকে ঘটে যাওয়া বাংলার 76-এর মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহ, এই দুটো বিষয়কে মূলভাবে কেন্দ্র করে এই উপন্যাসের পটভূমি রচনা করা হয়েছে। তোমাদের শর্ট কোশ্চেনে ঘুরিয়ে দিতে পারে যে সন্ন্যাসী ফকির বিদ্রোহ কোন উপন্যাসের মূল উপজীব্য বিষয়, তখন কিন্তু লিখতে হবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ এই ঘটনাকে কেন্দ্র করে বা এর মূল উপজীব্যকে কেন্দ্র করে আনন্দমঠ উপন্যাস লেখা হয়েছে।
আবার বলা যেতে পারে যে বাংলার ৭৬ মন্বন্তরের ঘটনা কোন উপন্যাসের জলজান্ত উদাহরণ, সেখানে আমরা পাচ্ছি আনন্দমঠ উপন্যাসে আমরা এই বাংলার ৭৬ মন্বন্তরের ঘটনাকে পাচ্ছি। তাহলে এই দুটো টপিক কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট, ভাইটাল একটা টপিক, যে কোন ঘটনাকে কেন্দ্র করে আনন্দমঠ উপন্যাস বা প্লট বা পটভূমি রচিত হয়েছিল। এরপর পরাধীন ভারত মাতার দুর্দশার চিত্র দেশবাসীর সামনে তুলে ধরে স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন তিনি। শুধুমাত্র যে এই যে 18 শতকের ৭৬ মন্বন্তর এবং সন্ন্যাসী ফকির বিদ্রোহী নয়, এই দুটোর ওপরে গিয়ে বঙ্কিমচন্দ্র দেশমাতার যে তখন অবস্থা, দেশমাতা অর্থাৎ ভারত মাতার যে দুর্দশা, সেই দুর্দশার কথা দেশবাসীর কাছে তুলে ধরার জন্য স্বৈরাচারী ব্রিটিশ শাসনের বিরুদ্ধে দেশবাসীকে বিদ্রোহ ঘোষণা করার জন্য উদ্দীপিত করেছিলেন, আহ্বান জানিয়েছিলেন বঙ্কিমচন্দ্র এই উপন্যাসের মাধ্যমে। ষষ্ঠ যেটা মাথায় রাখতে হবে, এই উপন্যাসের কয়েকজন চরিত্র একটু ঘুরিয়ে যদি কঠিন প্রশ্ন করে তাহলে দিয়ে দিল একটা চরিত্র তুলে বলবে এটি কোন উপন্যাসের চরিত্র বা কোন সাহিত্যের চরিত্র, এটা মাথায় রাখতে হবে। যেমন ধরো আনন্দমঠ উপন্যাসের বিখ্যাত এবং খুব পপুলার কয়েকটা চরিত্র হচ্ছে মহেন্দ্র সিং, কল্যাণী, ভবানন্দ, জীবানন্দ, এটা খুব দেয়, ঠিক আছে। জীবানন্দ, জীবানন্দ কোন উপন্যাসের চরিত্র? সত্যানন্দ এই উপন্যাসের কয়েকটি চরিত্র, এগুলো মাথায় রাখতে হবে, ঠিক আছে। এরপর দেশাত্মবোধের জাগরণে আচ্ছা একটু ঘুরে গেছিল। তো এবার দেখো বলছে 7 নম্বর পয়েন্টটা, দেশাত্মবোধের জাগরণের আনন্দমঠের গুরুত্বপূর্ণ আবেদনের জন্য এটি স্বদেশ প্রেমের গীতা হিসেবে পরিচিত। খুব একটা ইম্পর্টেন্ট জায়গা, যে কোন উপন্যাসকে স্বদেশ প্রেমের গীতা বলা হয়ে থাকে, কিসের জন্য? মাথায় রাখতে হবে আনন্দমঠ উপন্যাসকে দেশাত্মবোধ জাগরণের জন্য, মানুষের মধ্যে একটা জাতীয়তা বোধ, দেশের প্রতি ভালোবাসা, এই জিনিসগুলোকে জাগাইয়ে তোলার জন্য আনন্দমঠ উপন্যাস সর্বপ্রথম যে একটা পদক্ষেপ গ্রহণ করেছিল, তার জন্যই তাকে এই উপন্যাসকে স্বদেশ প্রেমের গীতা বলে অভিহিত করা হয়ে থাকে। অষ্টম পয়েন্ট যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে এই উপন্যাসে আমরা বঙ্কিমচন্দ্রের সব থেকে উল্লেখযোগ্য গাথা বা গান সৃষ্টি যাকে বলে থাকি সেটা হচ্ছে বন্দে মাতরম, যেটি তিনি রচনা করেছিলেন 1875 সালে। এই বন্দে মাতরম গানটি পাই, যার সুর দিয়েছিলেন যদু ভট্ট, এটাও খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, ঠিক আছে। আমরা এখানে প্রশ্ন দেখতে পারি অনেক সময় যে বন্দে মাতরম সঙ্গীতটি কার লেখা, এটি কে লিখেছিলেন বলা যেতে পারে প্রশ্ন করে, বা এটি কোন উপন্যাসের অন্তর্গত, খুব ইম্পর্টেন্ট জায়গা। তাহলে আমরা বলবো বন্দে মাতরম যে গানটি সেটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা আনন্দমঠ উপন্যাসের অন্তর্গত, এবং এটি রচিত হয়েছিল 1875 সালে। যার সুরকার বা সুর দিয়েছিলেন কে? যদু ভট্ট, এটাও মাথায় রাখতে হবে, শর্ট কোশ্চেনের জন্য আসে। 9 দাগের পয়েন্ট দেখো বলছে 1909 সালে অরবিন্দ ঘোষ, অরবিন্দ বা অরবিন্দ ঘোষ, এটা মাথায় রাখতে হবে, এই গানটি অর্থাৎ বন্দে মাতরম গানটির ইংরেজি অনুবাদ করে তার নাম দেন, কি নাম না মাদার আই বাউ টু দি, মাথায় রাখতে হবে। বন্দে মাতরম গানের ইংরেজি নাম কি? মাদার আই বাউ টু দি শিরোনামে গানটির ইংরেজি অনুবাদ করেন। এই জায়গাগুলো ভালো করে খেয়াল রাখতে হবে। এবং 10ম যে পয়েন্ট আমি লিখেছি সেটা হচ্ছে স্বাধীনতার পূর্ববর্তীকালীন সময় অর্থাৎ স্বাধীনতার আগে এবং স্বাধীনতার পরের কিছু সময় পর্যন্ত 1947 সালে যখন দেশ স্বাধীন হয়, স্বাধীনের পর এই গানকে ভারতের জাতীয় সঙ্গীতের মর্যাদা দেওয়া হয়েছিল। স্বাধীনতার পূর্বে এই গানটি রচিত হয়েছে, স্বাধীনতার পরবর্তী এবং স্বাধীনতার কিছু সময় আগে পর্যন্ত সময়কে, এই সময়ের মধ্যে এই গানটিকে অর্থাৎ কি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা বন্দে মাতরম গানটিকে ভারতের জাতীয় সঙ্গীত রূপে আখ্যায়িত করা হয়েছিল। জনগণ মনের আগে এই গানটি ভারতের জাতীয় সঙ্গীত ছিল, ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তাই এই যে একটা ডিটেল আলোচনা আনন্দমঠ উপন্যাস সম্পর্কে শর্টের বেসে, গল্পটা তো এখানে সবসময় তুলে ধরা সম্ভব নয়, তোমাদের শর্ট যেগুলো এখান থেকে জানতেই হবে। এবং এছাড়াও যেটা পড়তে হবে সেটা হচ্ছে আনন্দমঠ উপন্যাসে কি কি ঘটনাগুলো সেটা তোমাদের প্রত্যেকজনের টেক্সট বইতে রয়েছে, সেটা একটু পড়ে নিতে হবে। এই জায়গাগুলো খুব ভালো করে একটু মাথায় রাখতে হবে বলে তোমাদের সামনে তুলে ধরা। চলো
যদি কেউ চাও স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি সরে যাচ্ছি। চলো এরপর চলে যাবো আমরা পরের আলোচনায়। এবার আমরা আলোচনা করব, দেখতে পাচ্ছ এখানে ছবি রয়েছে স্বামী বিবেকানন্দের লেখা বর্তমান ভারত নিয়ে। তো বর্তমান ভারতও কিন্তু তৎকালীন সময় ভারতীয়দের মধ্যে জাতীয়তা বোধ এবং দেশাত্মবোধ জাগরণে এক উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছিল। সেক্ষেত্রে মাথায় রাখতে হবে কোন জিনিসগুলো, যে রামকৃষ্ণ মিশন এবং রামকৃষ্ণ মঠের মুখপত্র উদ্বোধন বা উদ্বোধন, অনেকে অনেকভাবে উচ্চারণ করে, উদ্বোধন বা উদ্বোধন পত্রিকায় প্রকাশিত স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত নামক প্রবন্ধটি, এটা মাথায় রাখতে হবে, এটা একটা প্রবন্ধ গ্রন্থ। প্রবন্ধটি 1899 সালে এবং পরবর্তীকালে 1905 খ্রিস্টাব্দে স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে গ্রন্থাকারে প্রকাশিত হয়। সর্বপ্রথম উদ্বোধন পত্রিকায় এটি অ্যাজ আ পত্র প্রবন্ধ, প্রত্যেকটাই কিন্তু পত্র প্রবন্ধ। কবে প্রকাশিত হয়? 1899 সালে উদ্বোধন পত্রিকা সর্বপ্রথম প্রকাশিত হয় এবং 1905 সালে এটিকে গ্রন্থাকারে প্রকাশ করা হয়। অর্থাৎ কি, একটা মূল গ্রন্থ হিসেবে বর্তমান ভারত এরকম একটি গ্রন্থ আলাদাভাবে প্রকাশ করা হয় 1905 সালে স্বামী শুদ্ধানন্দের সম্পাদনায় বা স্বামী শুদ্ধানন্দের উদ্যোগে এটি প্রকাশ করা হয়। এই গ্রন্থে স্বামীজি বৈদিক যুগের থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত ভারতের যে পূর্ণাঙ্গ ইতিহাস তা আলোচনা এবং ব্যাখ্যা করেছেন। পুরাণ অনুকরণহীন স্বকীয় তেজে উদ্দীপ্ত, এটা তেলে নয় তেজে হবে, স্বকীয় তেজে উদ্দীপ্ত ও শূদ্র শক্তির শক্তিতে বিশাল ভারতের কথা প্রচার করেছেন তিনি। তাহলে মূল ঘটনাটা কি এই বর্তমান ভারত গ্রন্থের মাথায় রাখতে হবে। এই গ্রন্থে স্বামীজি যেমন বৈদিক যুগ থেকে ব্রিটিশ শাসন পর্যন্ত একটা যাবতীয় ডিটেল ধারণা আমাদের সামনে তুলে ধরেছেন, তেমনি এই সময়কার ইতিহাস তুলেছেন, ব্যাখ্যা করেছেন, সঙ্গে পুরাণ অনুকরণহীন, পুরাণকে না অনুকরণ করে আপন তেজে নিজের স্বকীয় তেজে উদ্দীপ্ত হয়ে শূদ্র শক্তির, শূদ্রের জাগরণ, এটা আসতে পারে যে শূদ্র জাগরণ দেখা গিয়েছে 19 শতকের কোন প্রবন্ধ গ্রন্থেতে, এটা মাথায় রাখতে হবে। শূদ্র জাগরণ দেখা দিয়েছে 19 শতকের বর্তমান ভারত গ্রন্থে। তো স্বকীয় তেজে উদ্দীপ্ত এবং শূদ্র শক্তির শক্তিতে বিশাল ভারতের কথা তিনি এই গ্রন্থে প্রচার করেছেন। ভারতবাসীকে দেশের জন্য আত্মোৎসর্গ হওয়ার আহ্বান জানিয়েছিলেন তিনি। একদিকে যেমন আমরা বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাসে দেখতে পাচ্ছি, তিনি স্বৈরাচারী ব্রিটিশ শাসন এর বিরুদ্ধে এক বলা যেতে পারে বিদ্রোহের আহ্বান জানিয়েছিলেন, সকল জনগণকে এক জায়গায় করার আহ্বান জানিয়েছিলেন। ঠিক একই রকম ভাবে আমরা কিন্তু বর্তমান ভারত গ্রন্থেও পাচ্ছি যে ভারতবাসীকে দেশের জন্য আত্মোৎসর্গ করার যে আহ্বান, তিনি কিন্তু সেই আহ্বানটা এই গ্রন্থের মাধ্যমেই জানিয়েছিলেন। তাহলে কেন, বুঝতে পারছো এই গ্রন্থগুলো আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ এবং সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। কারণ প্রত্যেকটা গ্রন্থের মধ্যে, প্রত্যেকটা উপন্যাসের মধ্যে আমরা কিন্তু সেই জাতীয়তা বোধ, সেই দেশপ্রেম, ভক্তিভাব প্রত্যেকটাই দেখতে পাচ্ছি, যেখানে ইংরেজ সরকারের দমনপীড়ন নীতির বিরুদ্ধে গিয়ে সাধারণ মানুষকে একজোট করার যে আহ্বান, যে ডাক, সেটা কিন্তু প্রত্যেকটা উপন্যাস প্রবন্ধের মধ্যে আমরা পাচ্ছি। যার কারণেই কিন্তু এগুলো আমাদের সেই সময় সংঘবদ্ধতার একটা মূল কাণ্ডারি হিসেবে কাজ করেছিল। তারপর এটা মাথায় রাখতে হবে, তাই ঐতিহাসিক আর.জি. প্রধান এর মতে বিবেকানন্দ হচ্ছে ভারতীয় জাতীয়তাবাদের জনক। শর্টে দিতে পারে ভারতীয় জাতীয়তাবাদের জনক কাকে বলা হয় এবং তাকে এই আখ্যা কে দিয়েছে। মাথায় রাখতে হবে ভারতের জাতীয়তাবাদের জনক স্বামী বিবেকানন্দকে বলা হয়ে থাকে এবং তাকে এই আখ্যা দিয়েছেন আর.জি. প্রধান মহাশয়। ঠিক আছে, যদি কেউ চাও এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। ঠিক আছে, চলে যাবো এবার আমরা পরের আলোচনায়। চলো এরপর আমরা দেখব রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস। এখানে তোমরা প্রচ্ছদ ছবি একটা দেখতে পাচ্ছ, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা গোড়া উপন্যাস। বিগত যে আনন্দমঠ এবং বর্তমান ভারত আমরা পড়লাম, সেখানে যেমন ভাবে আমরা স্বদেশ চেতনার কথা পাচ্ছি, ভারতীয়দের উদ্বুদ্ধ করার কথা পাচ্ছি, স্বদেশ প্রেমে নিজেকে উৎসর্গ করার কথা পাচ্ছি, ঠিক তেমনই কিন্তু ভাবধারা আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাসের মধ্যেও পাচ্ছি। কি বলা হচ্ছে না, বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রেষ্ঠ রচনা গোড়া উপন্যাসটি প্রথমে প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। খুব ইম্পর্টেন্ট, শর্টে আসতে পারে যে গোড়া উপন্যাসটি সর্বপ্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়েছিল। মাথায় রাখতে হবে গোড়া উপন্যাসটি সর্বপ্রথম প্রবাসী পত্রিকায় প্রকাশিত হয়েছিল। শর্টের জন্য ইম্পর্টেন্ট। 1910 খ্রিস্টাব্দে তা গ্রন্থাকারে প্রকাশিত হয়। এটাও ইম্পর্টেন্ট যে গ্রন্থাকারে এই জিনিসটি বা এই সাহিত্যটি, এই উপন্যাসটি কবে প্রকাশিত হয়? 1910 খ্রিস্টাব্দে। এই উপন্যাসে রবীন্দ্রনাথ একদিকে জীবনের বাস্তবতা ও মনস্তত্ত্ব তুলে ধরেন,
অন্যদিকে দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ করেন। দেখো প্রত্যেকটা জায়গায় দেশবাসীর কথা বলছে, যেখানে ব্রিটিশ সরকারের বিরুদ্ধে প্রত্যেককে উদ্বুদ্ধ হয়ে আহ্বান জানিয়েছেন, স্বদেশের জন্য প্রাণ ত্যাগের আহ্বান জানিয়েছেন প্রত্যেকটা সাহিত্য গ্রন্থ। যেখানে আনন্দ মঠেও কিন্তু সেই এক সুর ধ্বনিত হচ্ছে, বর্তমান ভারতেও তাই, এমনকি গোড়া উপন্যাসেও তাই। যেখানে একদিকে আমরা পাচ্ছি জীবনের বাস্তবতা এবং মনস্তত্ত্ব, অন্যদিকে পাচ্ছি দেশবাসীকে স্বদেশ প্রেমে উদ্বুদ্ধ হওয়ার কাহিনী। এই উপন্যাসে প্রধান চরিত্র গৌরমোহন বা গোড়া, এটা আসতে পারে শর্ট কোশ্চেন, যে গৌরমোহন কোন উপন্যাসের কেন্দ্রীয় বা প্রধান চরিত্র? গোড়া উপন্যাসের প্রধান চরিত্র। এই গৌরমোহনকে গোড়া বলে সম্বোধন করছেন রবীন্দ্রনাথ। ঘোর ইংরেজ বিদ্বেষী গোড়ার মধ্যে রয়েছে একদিকে স্বদেশী যুগের সত্যপথ আবিষ্কারের প্রয়াস, অন্যদিকে আত্ম অনুসন্ধানের আগ্রহ। আইরিশ রমণীর গর্ভজাত গোড়া ব্রাহ্মণ রমণী আনন্দময়ীর কাছে মাতৃস্নেহে বড় হয়। তিনি যখন তার প্রকৃত পরিচয় জানতে পারেন, তখন তার সকল ধর্মীয় বন্ধের মুক্তি ঘটে। অর্থাৎ কি, এই যে প্রধান চরিত্র গোড়া, যাকে গৌরমোহন বলা হচ্ছে, সে আসলে একজন আইরিশ বংশোদ্ভূত, আইরিশ সে জন্মসূত্রে, কিন্তু কোনো ক্রমে আইরিশ রমণীর গর্ভজাত হয়েও সে ভারতীয় রমণী আনন্দময়ীর কাছে মানুষ হয়। সে নিজেকে একেবারেই ভারতীয় বলে, নিজেকে ভারতীয় হিসেবেই পরিচয় দান করছে। কিন্তু যখন তার সামনে তার আসল স্বরূপ উদ্ঘাটন হচ্ছে, যখন জানতে পারছে সে প্রকৃত ভারতীয়ই নয়, কিন্তু তা সত্ত্বেও ভারতীয়দের মতনই ইংরেজ সরকারের বিরুদ্ধে তার যে লড়াই, তাদের শোষণ বঞ্চনার বিরুদ্ধে তার যে প্রতিবাদ, সেটাই কিন্তু উপন্যাসের মূল উপজীব্য বিষয়। রবীন্দ্রনাথ কখনো প্রত্যক্ষভাবে রাজনীতিতে যুক্ত না হলেও গোড়া, আনন্দময়ী, বিনয়, সুচরিতা, মাথায় রাখতে হবে এগুলো কিন্তু চরিত্র, গোড়া, আনন্দময়ী, বিনয় এবং সুচরিতা প্রভৃতি চরিত্রগুলির মাধ্যমে গোড়া উপন্যাসে তিনি বর্ণ বৈষম্যের নিন্দা করে ব্রিটিশ বিরোধিতা ও স্বদেশ প্রেমের আদর্শ প্রচার করেছেন। পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে তিনি উপন্যাস উৎসর্গ করেছিলেন। খুব ভাইটাল একটা জায়গা, যে গোড়া উপন্যাসটি রবীন্দ্রনাথ কাকে উৎসর্গ করেছিলেন, মাথায় রাখতে হবে তার পুত্র রথীন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুর এই গোড়া উপন্যাসটি উৎসর্গ করেছিলেন। ক্লিয়ার? শর্টের মধ্যে বুঝে যাচ্ছে বিষয়টা কি? চলো স্ক্রিনশট নিলে নিয়ে নাও। আচ্ছা, চলে যাবো এবার আমরা পরের পর্বে। এবার আমরা আলোচনা করব রেখায়। এতক্ষণ আমরা আলোচনা করছিলাম লেখা সাহিত্য, সাহিত্য যেখানে আমরা দুটো উপন্যাসের কথা বললাম, বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এবং রবীন্দ্রনাথের গোড়া, তার সঙ্গে একটি প্রবন্ধ গ্রন্থ স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত। এবার আমরা রেখা সম্পর্কে জানব, অর্থাৎ কি বিভিন্ন শিল্পকলা, চিত্রকলা বা চিত্রশিল্পের মধ্যে দিয়ে কিভাবে জাতীয়তাবোধের বিকাশ ঘটেছে তা জানবো। সবার প্রথমে আমরা যার কথা পাচ্ছি তিনি হচ্ছেন অবনীন্দ্রনাথ ঠাকুর এবং তার ভারত মাতা চিত্র। দুজনের চিত্রই আমি এখানে পাশাপাশি রেখেছি, এই যে অবনীন্দ্রনাথ ঠাকুর এবং এখানে রয়েছে ভারত মাতা নিজে, হারসেলফ, এখানে তিনি বিরাজমান রয়েছেন। তো এর সম্পর্কে কিছু কথা জানতে হবে। 19 শতকে চিত্রকলার মাধ্যমেও ভারতীয় জাতীয়তাবোধের বিকাশ ঘটে। শুধুমাত্র যে সাহিত্য চর্চা, প্রবন্ধ চর্চা, সভা সমিতি গঠন করা, এসবের মধ্যে থেকে যে শুধু জাতীয়তাবোধের জাগরণ ঘটছে তা কিন্তু নয়। 19 শতকে চিত্রকলার মধ্যে থেকেও কিন্তু এক জাতীয়তাবোধের বিকাশ দেখা গিয়েছিল, যেখানে চিত্রকলার মধ্যে থেকে যারা চিত্রশিল্পী তাদের জাতীয়তাবোধের ভাবনা প্রকাশ করতেন। দেখো প্রত্যেকটা শিল্পী কিন্তু তাদের শিল্পের মাধ্যমে প্রতিবাদকে জানায়। যে কবি সে তার কবিতার মাধ্যমে প্রতিবাদের সুর ধ্বনিত করবে, যে উপন্যাস লেখক সে তার উপন্যাসের মধ্যে দিয়ে প্রতিবাদের ধ্বনি গড়ে তুলবে। তেমন ভাবে যিনি চিত্রশিল্পী তার শিল্পকলার মধ্যে থেকে, তার চিত্রশিল্পের মধ্যে থেকে তিনি তার প্রতিবাদের সুরটি ধ্বনিত করবেন। ঠিক সেভাবেই ভারত মাতা চিত্রটিও কিন্তু অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি শিক্ষিত প্রগতিশীল ভারতীয়দের মধ্যে জাতীয়তাবোধের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। এই চিত্রটি, এই অসামান্য চিত্রটি তৎকালীন ভারতে কিন্তু সকলের মনে প্রায় সাড়া ফেলে দিয়েছিল এবং এই চিত্রটির মধ্যে থেকে সাধারণ জনগণ কিন্তু ভারত মাতার প্রতি শ্রদ্ধা, তাকে ভালোবাসার পথ খুঁজে পেয়েছিল। ঠিক আছে, এই চিত্রে অঙ্কিত ভারত মাতার 4 হাত রয়েছে, দেখতে পাচ্ছ এখানে ছবিটা যদি খেয়াল করো, এটা শর্টে আসতে পারে বহু স্কুলের সামেটিভ পরীক্ষায়, যে 4টি হাতে কি কি বর্ণনা করা হয়েছে। যেখানে 4 হাতে রয়েছে, একটি হাতে বেদ, একটি ধানের শীষ, একটি জপের মালা এবং একটিতে রয়েছে শ্বেত বস্ত্র। দেখতে পাচ্ছ এই যে শ্বেত বস্ত্র, এই যে দেখতে পাচ্ছ শ্বেত বস্ত্র, এখানে রয়েছে বেদ, এখানে রয়েছে জপের মালা এবং এখানে রয়েছে ধানের শীষ। 4টি হাতে 4 রকম বস্তু নিয়ে
ভারত মাতা দণ্ডায়মান, যেগুলি মূলত ভারতীয় সভ্যতা, সংস্কৃতি, ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এগুলো প্রত্যেকটা কিন্তু সিম্বলিজম। এখানে যে তিনি প্রকৃত অর্থে এগুলো ধরে নিয়ে তিনি অনেক কিছু করে ফেলছেন এমনটা কিন্তু নয়, এগুলো প্রত্যেকটাই হচ্ছে সিম্বলিজম। প্রত্যেকটা জিনিস কিন্তু ভারতের সংস্কৃতি, ঐতিহ্য, কালচার এগুলোকে সিম্বল করছে বা বলা যেতে পারে প্রতিভূ হিসেবে দেওয়া হয়েছে। ঠিক আছে। স্বাধীনতা আন্দোলনের সময় বিপ্লবীদের কাছে প্রেরণার প্রতিমূর্তি ছিল এই ভারত মাতা। 1905 সালে বঙ্গভঙ্গ বিরোধী স্বদেশী আন্দোলনের সময় বঙ্গমাতা চিত্রটি অঙ্কন করেন প্রথমে। আচ্ছা, মাথায় রাখতে হবে এই যে চিত্রটি অবনীন্দ্রনাথ ঠাকুর কোন সময় অঙ্কন করেছিলেন না 1905 সালে, যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল সেই সময়। তখন এই চিত্রটির নামকরণ ছিল বঙ্গমাতা। মাথায় রাখতে হবে এই চিত্রটির পূর্বের নাম, যখন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন চলছিল তখন এই চিত্রটির নাম ছিল বঙ্গমাতা। পরবর্তীকালে পরিবর্তিত হয়ে এই চিত্রটি শুধুমাত্র আর বঙ্গমাতা থাকলো না, হয়ে গেল ভারত মাতা। ভারতের অধিষ্ঠাত্রী হয়ে গেলেন তিনি, শুধু বঙ্গদেশের নয়, তিনি ভারতের মাতা হিসেবে পরিচিতি লাভ করলেন। খুব ইম্পর্টেন্ট জায়গা যে ভারত মাতা চিত্রটির পূর্ব নাম কি, কোন সময় নামটির পরিবর্তন হয়। বোঝা গেছে কনসেপ্টটা? আচ্ছা, এখান থেকে উল্লেখযোগ্য কয়েকটা টপিক জানতে হবে, যেমন কি অবনীন্দ্রনাথ ঠাকুরের উল্লেখযোগ্য কয়েকটি চিত্র, যেখান থেকে তোমাদের ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে একটি চিত্র তুলে দিয়ে বললো যে এটি কার আঁকা চিত্র বলে বিবেচনা করা হয়। যেমন ধর এখানে মাথায় রাখতে হবে নির্বাসিত যক্ষ, ভারত মাতা, শাহজাহানের মৃত্যু, বুদ্ধের বোধিলাভ, অশোক, রাধিকা, ভিক্ষুক বুদ্ধ, গণেশ জননী প্রভৃতি হচ্ছে এগুলি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা। তোমাদের এটা মূলত এমসিকিউতে দেয়, ধরো 4টে অপশন দিয়ে বললো এর মধ্যে কোনটি অবনীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি চিত্র। ধরো শাহজাহানের মৃত্যু, সেখানে অপশন রয়েছে, তখন তোমাকে টিক আউট করতে হবে শাহজাহানের মৃত্যু। ঠিক আছে, এভাবে শর্ট কোশ্চেনের জন্য এই জায়গাটা কিন্তু ইম্পর্টেন্ট, কোন কোন আঁকাগুলো অবনীন্দ্রনাথ ঠাকুর এঁকেছিলেন এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। দ্বিতীয়, অবনীন্দ্রনাথ ঠাকুরকে স্বদেশী চিত্রকলার জনক এবং নব্যবঙ্গ চিত্রকলার জনক বলেও আখ্যায়িত করা হয়। খুব ভাইটাল ইম্পর্টেন্ট জায়গা, মাথায় রাখতে হবে যে অবনীন্দ্রনাথ ঠাকুরকে কোন কোন জনক বলা হয়ে থাকে। একটা হচ্ছে স্বদেশী চিত্রকলার জনক এবং আরেকটি হচ্ছে নব্যবঙ্গ চিত্রকলার জনক। এই দুটো জায়গা মাথায় রাখতে হবে। ঠিক আছে, চলো, এই হচ্ছে ভারত মাতা চিত্রের একটা ডিটেল কিন্তু ছোট্ট, তোমাদের মনে রাখার সুবিধার জন্য যাবতীয় একটা জিস্ট তথ্য। তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। ঠিক আছে, চলো এরপর চলে যাবো আমরা লাস্ট আলোচনায়, অর্থাৎ আমাদের টপিকের যেটা শেষ, অর্থাৎ কি গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সমাজের সমালোচনা। দেখো, শুধুমাত্র যে সাধারণ চিত্র সেখানে যে জাতীয়তাবোধের বিকাশ ফুটে উঠেছে তা কিন্তু নয়, তৎকালীন সমাজে ব্যঙ্গচিত্র কাকে বলে এবার প্রশ্ন আসতে পারে মনে তোমাদের। এমন এক বিশেষ প্রকার শিল্পকলা যেখানে ইংরেজ সরকারের বিরোধিতা করে, ইংরেজ সরকারকে ব্যঙ্গ করে নানা রকমের চিত্র ফুটিয়ে তোলা হতো, যার জনকই হচ্ছেন গগনেন্দ্রনাথ ঠাকুর। তাকে বাংলা ব্যঙ্গচিত্রের জনক বলে অভিহিত করা হয়। তার অঙ্কিত বিভিন্ন ব্যঙ্গচিত্র কিন্তু তৎকালীন সময় মানুষের যেমন হাসির খোরাক হয়েছিল, তেমনি ইংরেজ সরকারের যে নেতিবাচক দিক, যা কলুষিত দিক, তাকেও কিন্তু সমাজের সকলের সামনে তুলে ধরেছিল। তেমনি এখানে আমরা দেখতে পাচ্ছি গগনেন্দ্রনাথ ঠাকুরের ছবি, তিনি বসে রয়েছেন এবং তার কিছু এরকম নানা ধরনের ব্যঙ্গচিত্র যেগুলো তোমাদের বইয়ের ছবিতেও কিন্তু রয়েছে, তোমরা দেখতে পাবে। রবীন্দ্রনাথ ঠাকুরের ভাইপো অবনীন্দ্রনাথ ঠাকুরের ভাই, আগে আমরা যার কথা বললাম সেই ঠাকুর পরিবারেরই একজন গুণধর সন্তান, সেই গগনেন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত চিত্র এবং কার্টুন শিল্পী। যা ব্যঙ্গচিত্র তাই হচ্ছে কার্টুন শিল্প। তিনি অবনীন্দ্রনাথ ঠাকুরের সাথে যৌথভাবে 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট প্রতিষ্ঠা করেন। খুব এটা শর্ট কোশ্চেনে আসে যে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট কবে কে গঠন করেন বা কবে কারা গঠন করেন। মাথায় রাখতে হবে 1907 খ্রিস্টাব্দে ইন্ডিয়ান সোসাইটি অফ ওরিয়েন্টাল আর্ট গঠন করেন গগনেন্দ্রনাথ ঠাকুর এবং অবনীন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তীকালে তিনি তার বিভিন্ন ব্যঙ্গচিত্রে ঔপনিবেশিক সরকারের সমালোচনা করেছেন। তার কিছু বিখ্যাত চিত্রকলা রয়েছে, যেমন খল ব্রাহ্মণ, প্রচন্ড মমতা, এটা প্রচন্ড মমতা চিত্র। ঠিক আছে, এখানে এইটা হয়তো খল ব্রাহ্মণ, এটা অথবা এটা। ঠিক আছে, শঙ্কর জাতের বাঙালি এবং জাতাসুর, এটা খুব ইম্পর্টেন্ট, এটা আসে। ঠিক আছে, শর্ট কোশ্চেনে জাতাসুর কার অঙ্কিত ব্যঙ্গচিত্র? অবশ্যই গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র।
এই জায়গাটা একটু বিশেষভাবে খেয়াল করবে, ঠিক আছে? তার অঙ্কিত যে বিভিন্ন ব্যঙ্গচিত্রগুলো আছে এগুলো শর্ট কোশ্চেনে আসতে পারে, স্ক্রিনশট চাইলে নিয়ে নিতে পারো। চলো এরপর আমরা জেনে নেব এই অধ্যায় থেকে সামগ্রিকভাবে তোমাদের কোন কোন প্রশ্নগুলো তৈরি করতে হবে। আমরা কিন্তু ইতিমধ্যেই তোমাদের প্রথম পর্ব দ্বিতীয় পর্বের আলোচনা সেরে ফেলেছি, তাই আশা করছি সেই ভিডিওগুলো তোমরা দেখেছো। যদি না দেখে থাকো আগে কিন্তু সেই ভিডিওগুলো দেখো, একটা লাইভ ক্লাস করিয়েছি, একটা রেকর্ডেড ভার্সনে রয়েছে, তোমরা কিন্তু সেই ক্লাসটা করে তারপরই এই প্রশ্নগুলো বুঝতে পারবে। তা সামগ্রিকভাবে তোমাদের এই চ্যাপ্টার থেকে মান 4 অর্থাৎ 4 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তৈরি রাখতেই হবে এই সামেটিভ অর্থাৎ সেকেন্ড সামেটিভ এবং তার সঙ্গে টেস্ট পরীক্ষার জন্য, সেগুলো একটু ভালো করে দেখে নাও। প্রথমে হচ্ছে আনন্দমঠ উপন্যাস কিভাবে জাতীয়তাবাদী চেতনা বিকাশে সহায়তা করেছিল, 1 নম্বর প্রশ্ন। দ্বিতীয়, জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারত ও গোড়া উপন্যাসের ভূমিকা আলোচনা করো। আচ্ছা এটা বলে দিই, এটা কিন্তু কোনো সাজেশন নয়, কোনো প্রকার সাজেশন এটা নয়। এই অধ্যায় থেকে কোন কোন প্রশ্নগুলো তোমরা পড়বে সেটা একটু জেনে রাখো। তোমাদের সহায়িকা বা নোট বইতে দেখবে অনেক প্রশ্ন রয়েছে, কিন্তু তার মধ্যে থেকে বাছাই করে পড়াটাই হচ্ছে মূল কথা। তার মধ্যে থেকে এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের সামেটিভ পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ। দ্বিতীয় প্রশ্ন বলছে জাতীয়তাবাদ বিকাশে বর্তমান ভারত ও গোড়া উপন্যাসের ভূমিকা আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, জাতীয়তাবাদের বিকাশে ভারত সভার ভূমিকা কিরূপ ছিল, এটা ভারত সভা হবে, ছাপার ভুল, ভারত সভার ভূমিকা কিরূপ ছিল। চতুর্থ প্রশ্ন, মহারানীর ঘোষণাপত্র কবে প্রকাশিত হয়, এর বিষয়বস্তু কি ছিল, অর্থাৎ মহারানীর ঘোষণাপত্রে কি কি বলা যেতে পারে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, মূল বক্তব্যটা কি সেটা লিখতে হবে। তারপর 1857 মহাবিদ্রোহে শিক্ষিত বাঙালি সমাজের মনোভাব কেমন ছিল, এটা একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। চলো পরবর্তীকালে হিন্দু মেলার কার্যাবলীর পরিচয় দাও। তারপর 1857 মহাবিদ্রোহকে কি সামন্ত শ্রেণীর বিদ্রোহ বলা যায়, এটা, এবং এই প্রশ্নটা আমি আগেই লিখেছি, এই প্রশ্নটা একটু ভালো করে রেডি করবে, সেটা হচ্ছে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলী। এটা কিন্তু বহু স্কুলে সেকেন্ড সামেটিভ পরীক্ষা দিতে পারে যে ভারত সভার উদ্দেশ্য এবং কার্যাবলীগুলি আলোচনা করো। স্ক্রিনশট নিয়ে নিতে পারো প্রশ্নগুলোর। এবার দেখে নেবো বড় প্রশ্ন 8 নম্বরে কোনগুলো তোমাদের তৈরি করতে হবে। তো সেক্ষেত্রে আমি 3টে প্রশ্ন এখানে রেখেছি মোটামুটি ভাবে, এই চ্যাপ্টার থেকে এই 3টেই হচ্ছে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেখানে প্রথম প্রশ্ন বলছে 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র ও প্রকৃতি কেমন ছিল, খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, প্রত্যেকটা 8এর প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? 1857 খ্রিস্টাব্দের মহাবিদ্রোহের চরিত্র প্রকৃতি বিশ্লেষণ করো। শুধু চরিত্রও দিতে পারে 4-এ, আবার শুধু প্রকৃতিও দিতে পারে 4-এ, আবার দুটোকে একসাথে করে চরিত্র প্রকৃতি কেমন ছিল 8 নম্বরের প্রশ্নের ক্ষেত্রেও কিন্তু দিতে পারে। তোমরা একটা 8 পড়লেই দুটো 4 তৈরি হয়ে যাবে। চলো 2 নম্বর প্রশ্ন বলছে ব্রিটিশ বিরোধী জনমত গঠনে বাংলার সভা সমিতিগুলির উল্লেখ করো। অর্থাৎ ব্রিটিশ বিরোধী যে জনমত গঠন করার জন্য বাংলার সভা সমিতি গড়ে উঠেছিল, তোমাদের মেন যেগুলো পাঠ্য, জমিদার সভা, বঙ্গভাষা প্রকাশিকা সভা, ভারত সভা এবং হিন্দু মেলা, এরা যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তার সম্পর্কে সংক্ষেপে প্রত্যেকটা পয়েন্ট আকারে আলোচনা করতে হবে এই প্রশ্নটার জন্য। এবার তৃতীয় প্রশ্ন বলছে লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ বলতে কি বোঝো। এটা একটা গুরুত্বপূর্ণ বড় প্রশ্ন, এটা কিন্তু বহুবার সালের প্রশ্ন দেখা গেছে, যেখানে এখানে উত্তরটা কিভাবে লিখতে হবে না, লেখায় অর্থাৎ আমরা আজকের যে 3টে টপিক পড়লাম, অর্থাৎ স্বামী বিবেকানন্দের বর্তমান ভারত, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের আনন্দমঠ এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গোড়া উপন্যাস, কিভাবে এই 3টে লেখায় জাতীয়তাবাদের বিকাশ ঘটিয়েছে, অর্থাৎ আমি যেভাবে ডিটেল তথ্যটা দিলাম ওভাবে ওগুলো সাজিয়ে পয়েন্ট করে লিখতে হবে। এবং রেখায় অর্থাৎ অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র এবং গগনেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র, এইগুলো যে পুরো টপিকটা আজকে যে থার্ড পার্ট আমি তোমাদের আলোচনা করলাম, সেটা কিন্তু এই পুরো একটা প্রশ্নের মধ্যে লিখতে হবে। লেখায় ও রেখায় জাতীয়তাবাদের বিকাশ বলতে কি বোঝো, বা কিভাবে এই লেখা এবং রেখায় জাতীয়তাবোধ বিকাশ মানুষের জীবনকে উজ্জীবিত করেছিল। এই প্রশ্নটা কিন্তু বহুবার সালে এসছে, তাই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামেটিভ পরীক্ষার জন্য। তো সামগ্রিকভাবে এইটা হচ্ছে তোমাদের সেকেন্ড সামেটিভের আলোচনা। 4th চ্যাপ্টারের আলোচনা এখানেই শেষ হচ্ছে, যেখানে আমরা 3টে পার্টে 4th চ্যাপ্টারের আলোচনা শেষ করলাম এবং তার গুরুত্বপূর্ণ 4 নম্বর এবং 8 নম্বরের প্রশ্নটাও কিন্তু তোমাদের বলে দিলাম। এরপর আমরা 5th চ্যাপ্টারের আলোচনা নিয়ে কিন্তু হাজির হব। তার জন্য যদি 5th চ্যাপ্টারের আলোচনা পেতে চাও অবশ্যই কিন্তু এরকম পার্ট ওয়াইজ আলোচনার জন্য কমেন্ট করে জানাতে ভুলবে না তোমরা আলোচনাটা চাইছো কিনা। আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ভিডিওটিতে। সকলে ভালো থেকো, পড়াশোনা করতে থেকো, টাটা।